পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যা টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। সাধারণ মানুষদের জন্য একটু ভোগান্তিটা একটু কম। বিগত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতেই সব হচ্ছে। রাস্তায় জমজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ঈদের আনন্দ ফ্যামিলির সাথে কাটানোর জন্য সেই কারণে আমাদের বাড়িতে যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই। শান্তি স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। ইউনুস বৈঠক ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টায় একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভীর। ভূমিকম্প, নিহত অন্তত ২৬। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা বাংলাদেশে অনুভূত। তামিম ইকবাল, থাইল্যান্ডে নিতে চিকিৎসকের সবুজ সংকেতের অপেক্ষায় পরিবার। ব্যক্তিগত বিষয় সামনে আনায় দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে রেল, নৌ ও সড়ক পথে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সানবির উপল, সদরঘাট লঞ্চ টার্মিনালে আতাউর কাউসার এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি সানবির উপলের কাছে। মানে যাত্রীদের কাছে ভোগান্তি এবং ভোগান্তি, কিন্তু এবার ঈদযাত্রার চিত্র কিন্তু ভিন্ন। এবার মনে হচ্ছে বলতেই হয় যে স্বস্তি এবং গত কয়েকদিন যেভাবে করে বলছে আজকেও সেই স্বস্তির ধারা কিন্তু অব্যাহত আছে এবং যাত্রীরা বেশ চমৎকারভাবেই যেতে পারছেন। এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি আসছে সেই ট্রেনটি নরসিংদীতে যাবে এবং নরসিংদী কমিউটার নামে এই ট্রেনটি ঠিক সময় মতো কিন্তু একদম পৌঁছেছে এবং এটি ৭টায় আসার কথা, এখন ৭টা ২ বাজে এবং এর মধ্যে কিন্তু এটি এসে পৌঁছেছে। ঠিক সারাদিন ব্যাপী এই ধারা অব্যাহত ছিল। এখনও পর্যন্ত ৩০টির মতো ট্রেন স্টেশন ছেড়েছে এবং এখনও সামনে বেশ কিছু ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যস্থানে যাবে। এরপরে চিত্রা এক্সপ্রেস আছে, কুড়িগ্রাম এক্সপ্রেস আছে, এরকম দেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা দক্ষিণ পশ্চিমাঞ্চল সব জায়গাগুলোতেই যে ট্রেনগুলো শিডিউল অনুযায়ী আছে সেই ট্রেনগুলো কিন্তু যাচ্ছে। এবং আপনি যদি বলি যে এই ৭৫% টিকিট এবার অনলাইনে ছাড়া হয়েছে এবং বাকি ২৫% টিকিট, সেই টিকিটগুলো কিন্তু স্ট্যান্ডিং টিকিট হিসাবে স্টেশনে আসলেই তারা এখানে কাটতে পারবেন। তবে একজন যাত্রী কিন্তু তিনি বলছিলেন যে অনেক বয়স্ক লোক আছেন বা যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নয়, তাদের জন্য যদি আরও ২৫% টিকিট এখানে সিট সহ দেয়া যেত তাহলে হয়তো আরও একটু ভালো হতো। তো এখন পর্যন্ত এই যে স্বস্তির ধারা সেটি আগামীকাল বা তার পরের দিনও ঈদের আগের দিন পর্যন্ত যে যাত্রাপথ থাকবে সেটি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন যাত্রীরা। এবং এখন এই মুহূর্তে সদরঘাটের চিত্র জানাতে সেখানে আতাউর কাউসার অপেক্ষা করছেন, তিনি জানাবেন সেখানকার খবর। অনেকদিন পর অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আজ বিকেল থেকে আমরা দেখেছি যাত্রীদের চাপ তুলনামূলক আগের চেয়ে বেড়েছে এবং যা আরও বাড়ছে সন্ধ্যার পর থেকে। আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি প্রচুর যাত্রী তারা এসছেন এবং এখন পর্যন্ত আমি যদি হিসেব করে বলি গত রাত ১২টা থেকে এখন পর্যন্ত প্রায় ৫০টির মতন লঞ্চ ছেড়ে গেছে। গত ৩-৪টি যে লঞ্চ ছেড়ে গেছে সেই লঞ্চটিতে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় ছিল। উপচে পড়া ভিড় বলতে আমরা যা এতদিন দেখে এসেছি ততটা না, তবে
কিছুটা কম হলেও লঞ্চের ছাদেও আমরা দেখেছি বেশ কিছু যাত্রী বোঝাই করে যেতে, অর্থাৎ নিচে পরিপূর্ণ হয়ে যাওয়াতে লঞ্চের ছাদেও যাত্রীরা বসতে বাধ্য হয়েছেন, অর্থাৎ যাত্রীদের চাপ সেই লঞ্চগুলোতে ভালোই ছিল এমনটি বলা যায়। তো আমরা দেখেছি গত 4-5টি লঞ্চে প্রচুর যাত্রী ছিলেন এবং এখনও আমরা আমাদের সামনে বেশ কয়েকটি লঞ্চ দেখছি যেগুলো অপেক্ষমান আছে। যে লঞ্চগুলোর বেশ কয়েকটিতে আমরা দেখেছি সেই লঞ্চগুলোর ছাদেও যাত্রীরা আছে। তবে ছাদে যাত্রী বহন করা নিয়ে বা অতিরিক্ত যাত্রী বহন করা নিয়ে এবং অতিরিক্ত ভাড়া আদায়, এই দুটো বিষয় নিয়েই কিন্তু কিছু সময় আগে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন, তিনি একটি সতর্কতা জারি করেছেন যাতে কোনোভাবেই অতিরিক্ত যাত্রী আদায় না করা হয়, অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে ব্যাপারে। তো এটি ছিল নৌপথের যাত্রীদের অবস্থা। আমরা একটু জানতে চাই সড়ক পথের কি অবস্থা, সড়ক পথের যাত্রীদের এবং যাত্রার অবস্থা জানাতে চন্দ্রায় আছেন আমাদের আরেক সহকর্মী মেহেদি, সেখানে যেতে চাই। তীব্র গরম অর্থাৎ রোদের তাপ উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ ঘরমুখী মানুষ কিন্তু সড়কে আসলে এসেছেন এবং নিজের পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য। আমরা দেখেছি সারা দিন ব্যাপী কিন্তু এই গাজীপুরের চন্দ্রা এলাকায় কিন্তু মানুষের উৎসব মুখর পরিবেশ, তাদের মুখে এক ধরনের হাসি মুখ আমরা দেখতে পেয়েছি। তারা দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছেন, সেই উৎসবের আনন্দের কথা আমাদের জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে চন্দ্রায়, সেই চন্দ্রায় সারা অর্থাৎ এই উত্তরাঞ্চলের 22টি জেলার মানুষ কিন্তু এই পথ দিয়ে বাড়ি যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে বলা চলে যে ঈদ উপলক্ষে যে নিয়ম কানুন শৃঙ্খলা মেনে আসলে ঈদ যাত্রাকে সাজানো হয়, সেই নিয়ম শৃঙ্খলা কিন্তু এক প্রকার ভেঙে পড়েছে বলা চলে। কেননা একটু আপনাদের যদি জানাই যে এই সড়ক ধরে আসলে দূরপাল্লার পরিবহন বলতে আমরা যেটি বুঝি সেটির এক ধরনের সংকট আসলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে সেটি সংকট রয়েছে, তার সুযোগ নিচ্ছেন এক ধরনের আসলে লোকাল বাস বলতে আমরা যে ধরনের বাস বুঝি, বিশেষ করে এই ধরনের বাস যেগুলো রয়েছে লোকাল বাস রাজধানীতে চলাচল করে এবং সেই বাসগুলো কিন্তু এই সড়কে এসে দূরপাল্লা বাস হিসেবে চলাচল করছে, যার ফলাফল আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছে এবং সড়কে দীর্ঘ যানজটেরও তথ্য আমরা পেয়েছি। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম গাজীপুরের চন্দ্রা এবং এর আগে ছিলাম ঢাকার বিমানবন্দর রেল স্টেশন এবং সদরঘাট। সন্ধ্যার সময় আরো থাকছে। রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজ আদায়ে বাইতুল মুকাররমে মুসল্লির ঢল, পাপ মোচন ও পরকালীন মুক্তি লাভে জুমাতুল বিদায় বিশেষ দোয়া। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এই তথ্য। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। So if you are a non-block country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. There is no shortage of young people, both men and women. Huge
transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নেওয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি। রিজভী বলেছেন, স্পষ্ট মাস তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে একটি মহল। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায়, অপরাধ, তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়। কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। পবিত্র রমজান মাসের শেষ জুমায় নামাজে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সকল মসজিদে জামাতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে ফরিয়াদ জানান মহান রবের দরবারে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনায়। তোহা খান তামিমের রিপোর্ট। চোখের পানিতে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ, ক্ষমা, রহমত আর বরকত লাভের আশায় মনের অব্যক্ত ভাষায় আকুতি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। এর আগে জুমার খুতবায় নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। খুতবা শেষে জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ উপস্থিতি হয় মসজিদে। নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। আগামী বছর পাইমো না পাইমো গ্যারান্টি নাই, এই রেখে আজকে জুম্মার সময় আমরা আচ্ছাই আপনার দোয়া করছি, আল্লাহ তোমাকে সারা বাংলাদেশের মুসলিমদের হেফাজত করো। সকল ধর্ম বর্ণ সবাই যাতে একসাথে চলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সকল কবরবাসীর জন্য দোয়া চাইলাম। ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, তারা যেন আল্লাহ এই যুদ্ধ বন্ধ করে দেয়। আগামী রমজান মাসে সিয়াম সাধনা পালনের প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আর স্বল্প আয়ের মানুষদের ভিড় ফুটপাতের দোকানগুলোতে। ঈদের আগে পণ্য বিক্রি শেষ করতে দামাদামি নিয়েও তেমন আপত্তি করছেন না বিক্রেতারা। ঈদের কেনাকাটা শেষে রাজধানী থেকে অনেকেই এখন গ্রামের বাড়ির পথে। তবে বেতন বোনাস দেরিতে পাওয়ায় কেরানীগঞ্জের সজীব লিজা দম্পতির ঈদ কেনাকাটা শুরু হয় শুক্রবার সকালে। রাজধানীর নিউ মার্কেটে এসে তারা খোঁজ করেন স্বল্প মূল্যের পোশাকের। আমাদেরটা পরে বলতে পারতেছি না, বাচ্চারটা আগে দেখতেছি। এই দম্পতির মতোই সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও সাজসজ্জার সামগ্রী কিনছেন নিম্ন আয়ের মানুষ। মানুষ চাই কম দামের মধ্যে একটু ভালো প্রোডাক্ট। কম দামে আছে অবশ্য, জিনিসও ভালো, তার যেমন সামর্থ্য সে রূপম অনুযায়ী কেনাকাটা করে। এদিকে সচ্ছলদের অনেকেই এখন ব্যস্ত কসমেটিক্স, জুয়েলারি কিনতে। বিক্রেতারাও চান পণ্য ধরে না রেখে ঈদের আগেই বিক্রি শেষ করতে। অলমোস্ট শেষের দিকে, আজকে হচ্ছে কিছু জুয়েলারি কিনতে আসলাম আর জুতা কিনলাম আর কি। এখন টুকিটাকি যে জিনিসগুলা আছে ওগুলাই। এবারের ঈদে ছুটি লম্বা হওয়ায় আগে ভাগেই ভালো ব্যবসা জমার কথা জানিয়েছেন বিক্রেতারা। শেষের দিকে তাই বাড়তি লাভের প্রত্যাশা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়।
দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল 7.7 ও 6.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী নেইপিদো থেকে 250 কিলোমিটার দূরে সাগাইং শহরে এর উৎপত্তি স্থল। এদিকে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককেও। এতে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে আটকে পড়েছে 43 জন। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়। জরুরি অবস্থা জারির খবর। ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমারের সাগাইং অঞ্চল। দেশটিতে 12 মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় অনুভূত হয় 6.4 মাত্রার কম্পন। রাজধানী নেইপিদো থেকে 250 কিলোমিটার দূরের শহরটিতে কম্পনটির উৎপত্তি হয় মাটির 10 কিলোমিটার গভীরে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে কয়েকটি শহরের রাস্তাঘাট, ধসে পড়েছে বিভিন্ন স্থাপনা। দেখছেন সন্ধ্যার সময়। ঈদের আগে স্বস্তির খবর টাইগার ভক্তদের জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নিশ্চিত করেছে এভার কেয়ার কর্তৃপক্ষ। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারদের তত্ত্বাবধানে। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যে জন্য ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য ডাক্তারদের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। প্রাণ ফিরেছে সদরঘাটে, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। শান্তি স্থিতিশীলতায় বেইজিংয়ে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। ইউনুসি বৈঠক, ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। নিহত অন্তত 28, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা। বাংলাদেশেও অনুভূত। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।